এটিএম এ গিয়ে আপনি লাইনে দাঁড়াতেন, কোথায় আপনি কি কি খরচ করলেন, কোন কোন দোকানদার আপনাকে কত টাকা ফেরত দিয়েছে, সবকিছু একটা হিসেব আপনার কাছে থাকতো। কিভাবে অনলাইন পেমেন্টের ইতিহাস শুরু হয়, ঠিক কারো রেফারেন্সে ইনস্টল করার মাধ্যমে উভয় 51 টাকা করে ক্যাশব্যাক পেত, তাও আবার ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে। তার ফোনে জিপে ইনস্টল নেই খোঁজো আর মারো ইনস্টল। নাম চেঞ্জ হয় গুগল পে, ফোন পে আছে, পেটিএম আছে, কে সব থেকে বেশি পার পেমেন্টে ক্যাশব্যাক দিতে পারে। এই দোকানে সেরকম ভাবে কিউআর কোড অ্যাভেলেবল ছিল না। ব্যাংক অ্যাকাউন্টের টাকা কত সহজে কত দ্রুত গতিতে শেষ হয়ে যাচ্ছে, সামঞ্জস্য থাকছেই না। জাস্ট ওয়ান ক্লিক পেমেন্ট ডান। আপনার ব্রেন ভাবার সময় পাচ্ছে না আদৌ কি উচিত এত টাকা খরচ করা। আপনার এতবার এতগুলো পেমেন্ট হয়ে যাচ্ছে, আপনার কোনো হিসাবই থাকছে না, কিন্তু আপনার টাকাটা অকারণে বেরিয়ে গেল ও নিজের সেভিংস ও খরচের হিসাবে সামঞ্জস্য রাখার জন্য। আজকাল ক্যাশে কে পেমেন্ট করে, কেউ যদি ক্যাশে পেমেন্ট করতেও চায় তো তাকে অনলাইন পেমেন্ট করার জন্য বাধ্য করা হয়। এই যেমন দুদিন আগে আমি কোল্ড ড্রিঙ্কসের দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে 100 টাকা দিতেই দোকানদার আমাকে বলে ওঠে, দাদা খুচরো হবে না। আরে তুমি দোকান চালাচ্ছ, তোমার কাছে খুচরো হবে না? আমার কাছেও তো কোনো খুচরো নেই। তো সে উত্তরে আমাকে বলে, দাদা ফোন পে করে দিন। আমি না চাইতেও আমাকে বাধ্য হয়ে অনলাইন পেমেন্ট করতে হয়। এবার প্রশ্ন হচ্ছে, এসব আমি আপনাদেরকে বলছি কেন? আসুন শুরু করি আজকের আমার নতুন টপিক ফোন পে ও জিপে নিয়ে। কিভাবে অনলাইন পেমেন্টের ইতিহাস শুরু হয় এবং কিভাবে এখনো বর্তমানে এই অনলাইন পেমেন্ট আমাদের কত কি ক্ষতি করছে, সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আমি সোমনাথ, আপনারা দেখছেন টেকনিক্যাল ভুতু। এই ধরনের টেক ভিডিও বাংলায় পাওয়ার জন্য চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এমন একটা সময় ছিল যখন শুধু টাকা পয়সার বিনিময়ে জিনিসপত্রের লেনদেন হতো। আপনি কোনো জিনিস কেনার জন্য দোকানদারকে কোনো টাকা দিলে দোকানদার জিনিসটার টাকা কেটে নিয়ে আপনাকে ব্যালেন্স টাকাটা ফেরত দিত। আপনি যদি এটিএম থেকে 500 টাকা তুলতেন, তাহলে সেই টাকা কোথায় আপনি কি কি খরচ করলেন, কোন কোন দোকানদার আপনাকে কত টাকা ফেরত দিয়েছে, সবকিছুর একটা হিসেব আপনার কাছে থাকতো। আর মাসের এক্সট্রা টাকাটা, যে টাকাটা আপনার একদমই বেঁচে যেত, সেই টাকাটা আপনার সেভিংস হতো। সেভিংসের টাকা আলাদা জায়গায়, খরচের টাকাটা আলাদা জায়গায়। সেভিংস আর খরচের যে সামঞ্জস্যটা, সেটা আগেকার দিনে খুব সহজেই বজায় থাকতো। কিন্তু সেসব এখন পুরোটাই অতীত। এখন 5 তলা মাল পুরোটাই জিপে, ফোনপে, পেটিএম, আরো কি 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 কি। সালটা তখন 2017 সাল, সেপ্টেম্বর মাস। মার্কেটে হঠাৎ করে তেজ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের উদ্ভব হয়। এটা খুব সহজেই পপুলারিটি পেয়ে যায় সবার মধ্যে, কারণ এই তেজ অ্যাপটি কারো রেফারেন্সে ইনস্টল করার মাধ্যমে উভয়ে 51 টাকা করে ক্যাশব্যাক পেত, তাও আবার ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে। মানেটা খুবই সোজা। ধরুন আমি আপনার ফোনে যদি জিপে ইনস্টল করে দিই আমার রেফারেন্স কোড দিয়ে, আর আপনি যদি আপনার ফার্স্ট পেমেন্টটা 1 টাকা যদি আমাকে সেন্ড করেন, তাহলে আপনিও 51 টাকা পাবেন, আমিও 51 টাকা পাবো। খুব সিম্পল হিসেব। ব্যাস, তারপর থেকে শুরু হয়ে যায় রেস। কার ফোনে জিপে ইনস্টল নাই খোঁজো আর মারো ইনস্টল। সিম্পল হিসেব, দুজনেই 51 টাকা করে পাচ্ছে, যাকে দিচ্ছ সেও খুশি, তুমিও খুশি। এই করে শুরু হয় তেজ অ্যাপ্লিকেশনের ইতিহাস, যার পরবর্তীকালে নাম চেঞ্জ হয় গুগল পে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা বর্তমানে যে জিপে বা গুগল পে ইউজ করি, সেটাই অতীতের সেই তেজ অ্যাপ্লিকেশন। এই করে আস্তে আস্তে মার্কেটে ফোন পে আসে, পেটিএম আসে, সেটাও সুপারহিট হয়। আর এদিকে ফোন পে আর পেটিএম নিজেদের মধ্যে রেস শুরু করে দেয় কে সব থেকে বেশি পার পেমেন্টে ক্যাশব্যাক দিতে পারে। এই করে করে সবার মধ্যে অনলাইন পেমেন্টের ব্যাপারটা আস্তে আস্তে খুবই বেশি ভাবে ছড়িয়ে পড়ে। কিন্তু তখন তো দোকানে সেরকম ভাবে কিউআর কোড অ্যাভেলেবেল ছিল না, বা দাদা ফোন পে করে দিন, এই ব্যাপারটা তখনকার দিনে জন্মায়নি। তাই সমস্ত দোকানদারদের এই কথাটা বারবার প্রত্যেকটা কাস্টমারের কাছ থেকে শুনতে হতো যে দাদা ফোন পে রাখতে পারেন না। দিয়ে এই করে করে সকলের মধ্যে যে অনলাইন পেমেন্টের বৃষ্টিটা শুরু হয়ে যায়, তা এখনো বর্ষায়মান। হ্যাঁ, এখানে কিছু মহান জ্ঞানী ব্যক্তিদের প্রশ্ন থাকতে পারে, তো এখানে সমস্যাটা কোথায়? অনলাইন পেমেন্ট করছি, এটা আমাদের তো সুবিধাই হচ্ছে, কত সহজে জাস্ট ওয়ান ক্লিকে আমরা এখন পেমেন্ট করে দিতে পারছি। প্রশ্ন থাকতেই পারে যে এখানে সমস্যাটা কোথায়। তো ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আমার ভিডিওর সেকেন্ড টপিকই হচ্ছে এইটা। আপনি কি জানেন অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা কত সহজে কত দ্রুত গতিতে শেষ হয়ে যাচ্ছে? আপনার খরচ আর আপনার সেভিংস এর কোনো সামঞ্জস্য থাকছেই না এই জাস্ট ওয়ান ক্লিক পেমেন্টের জন্য। আর থাকবেই বা কেন, এখন সেভিংস অ্যাকাউন্ট আর খরচ অ্যাকাউন্ট যে মার্জ হয়ে গেছে একে অপরের সাথে। মানি ব্যাগও আস্তে আস্তে এখন ইউজলেস হয়ে উঠেছে। মোবাইলে জাস্ট ওয়ান ক্লিক পেমেন্ট ডান। এরম যে কতবার কত ছোট বড় ক্লিক হচ্ছে আপনার মোবাইলে সারা দিন ধরে, আপনার কি কোনো হিসেব থাকছে? কত টাকা আপনার অ্যাকাউন্টে পড়ে আছে, কত টাকা টোটাল পার ডে বেরোলো, সব ছোট বড় ক্লিকগুলোকে ধরে তার কোনো হিসাবই থাকছে না। অনলাইন পেমেন্ট এতটাই ইজি আর এতটাই টাইমলেস হয়ে গেছে যে আপনার ব্রেন ভাবার সময়ই পাচ্ছে না যে আপনার ইচ্ছে বা আপনার ডিজায়ারটার জন্য আদৌ কি উচিত এত টাকা খরচ করা, বা আপনার ডিজায়ারটা আদৌ কি আপনার খুবই কাজের। আপনার ব্রেন এগুলো ভাবার একদমই সময়ই পাচ্ছে না। আপনি শুধু ভাবলেন এটা নিলে ভালো হতো, পেমেন্ট ডান, ব্যাস জিনিসটা আপনার হয়ে গেল। না আপনাকে এটিএম এ যেতে হলো, না আপনাকে মানি ব্যাগ বের করতে হলো, না আপনাকে কোনো টাকা গুনতে হলো। মাঝের এতগুলো স্টেপ স্কিপ হয়ে আপনার পেমেন্টটা এক চান্সে ডান হয়ে গেল মাত্র 2 সেকেন্ডে। আর এই করে করে আপনার এতবার এতগুলো পেমেন্ট হয়ে যাচ্ছে, আপনার কোনো হিসাবই থাকছে না। আর এইভাবে আপনার পকেট যে কিভাবে শূন্য হয়ে যাচ্ছে আপনি টেরও পাচ্ছেন না। আগে কি হতো, আগে আপনাকে কোনো বড় পেমেন্ট করতে গেলে আগে আপনাকে ভাবতে হতো যে জিনিসটা আমি আদৌ নেবো কিনা।
তারপর আপনি এটিএম এ যেতেন, এটিএম এ গিয়ে আপনি লাইনে দাঁড়াতেন, কারণ অলরেডি সেখানে আরো অনেকে লাইনে দাঁড়িয়ে আছে কোনো বড় জিনিস কেনার জন্য টাকা তুলবে বলে। সাপোজ আপনি এটিএম থেকে 500 টাকা তুললেন, সেই টাকাটা আপনি আপনার নিজের কাছে দেখতে পেতেন এবং আপনি ভাবার সময় পেতেন যে এই টাকাটা আপনি অ্যাকচুয়ালি কিসে খরচ করবেন, কত টাকা খরচ করবেন, কত টাকা আপনার বাঁচবে এবং কত টাকা আপনার মানিব্যাগে পড়ে থাকবে। আর এটাও আপনি ভাবার সময় পেতেন যে আদৌ এই টাকাটা আপনি খরচ করবেন নাকি। আর যে টাকাটা খরচ হতো সেই টাকাটার ব্যথাটাও নিজের মধ্যে থাকতো যে পকেট থেকে কিছু টাকা বেরিয়ে গেল। এবার আসি কনক্লুশন পার্টে, কিভাবে এই সব থেকে নিজেকে উদ্ধার করবেন। না, আমি অ্যাপ ইনস্টল করার কথা একদমই বলছি না। উন্নত প্রযুক্তিগুলোকে নিজের কন্ট্রোলে রাখুন আর ইউজ করুন শুধুমাত্র এমার্জেন্সি পারপাস অনলি। মান্থলি আপনার কত টাকা খরচ বা আপনার কত টাকা খরচ একদম দরকার সেই টাকাটার একটা হিসাব করে নিন। আর যখন স্যালারি আসবে তখন পুরো টাকাটা একেবারে তুলে নিজের কাছে রেখে দিন আর সেখান থেকে পার ডে হিসেবে টাকা খরচ করুন। তাতে আপনার অ্যাটলিস্ট একটা হিসাব থাকবে কত টাকা আপনার কাছে আছে, কত টাকা আজকে আপনার খরচ হলো, আর যত টাকা পড়ে আছে সেই টাকাটা দিয়ে বাকি মাসটা আপনি কি করে চালাবেন। এই করে আপনার খরচ ও সেভিংস এর সামঞ্জস্যটা খুব সহজেই বজায় থাকবে আর আপনি ব্যালেন্স টাকাটা খুব সহজেই দেখতেও গুনতে পারবেন। কোনো কারণে যদি বেশি টাকা খরচ হয় বা কোনো ভুল টাকা খরচ হয় তার ব্যথাটাও নিজেই অনুভব করতে পারবেন। আর হ্যাঁ, আর একটা মেন কথা, আপনার যদি বড় অঙ্কের টাকার কোনো জিনিস কিনতেই হয় তো সেটা ইনস্ট্যান্ট না কিনে মাত্র 2 দিন ওয়েট করুন। 2 দিন পরও যদি আপনার মনে হয় সেই জিনিসটা আপনার সত্যিই দরকার, যেটা ছাড়া আপনার একদমই দিন চলছে না, যেটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তবে তখন সেটা নিয়ে নিন। ইনস্ট্যান্ট ভাবলেন ও ইনস্ট্যান্ট নিয়ে নিলেন, এই ভুলটা করেন না। হয়তো এটাও হতে পারে 2 দিন পর সেই জিনিসটার উপর আপনার ইন্টারেস্ট চলে গেল কিন্তু আপনার টাকাটা অকারণে বেরিয়ে গেল, এই ভুলটা করেন না। ভিডিওর লাস্টে আমি যেটা বলতে চাই, আমি নিজে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তবে এই ট্রিক্সগুলো আমি নিজেও ইউজ করি নিজের চাহিদাকে সংযম রাখার জন্য ও নিজের সেভিংস ও খরচের হিসাবের সামঞ্জস্য রাখার জন্য। তাই এগুলো আমি আপনাদেরকে শেয়ার করলাম। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।